7.2% প্রবৃদ্ধি ধরে 2021-2022 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার রেকর্ড বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। দুপুরে জাতীয় সংসদে স্বাধীন বাংলাদেশের 50তম ও বর্তমান সরকারের টানা 13তম বাজেটের আয়ের লক্ষ্য ধরা হয়েছে 3,89,000 কোটি টাকা। সেলিম মালিকের রিপোর্ট। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ, এমন স্লোগানকে সামনে রেখে 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। গেলবারের মতো এবারও সংক্ষিপ্ত আকারে বাজেট উপস্থাপন করেন তিনি। 158 পৃষ্ঠার লিখিত বাজেটের কিছু অংশ পড়ে শোনান, বাকিটা ডিজিটালি উপস্থাপন করা হয়। 2021-2022 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপন করছি। এবার বাজেটে জিডিপির প্রবৃদ্ধি বাড়ানো হয়নি, বরং গেল কয়েক বছরের রেকর্ড ভেঙে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 1% কমিয়ে নির্ধারণ করা হয়েছে 7.2%। করোনা মহামারীর মধ্যে রাষ্ট্রযন্ত্র চালাতে চলতি বাজেটের চেয়ে 35,681 কোটি টাকা বাড়িয়ে নতুন বাজেট প্রস্তাব করা হয়েছে 6,03,681 কোটি টাকার, যা জিডিপির 17.47%। এতে 10.24% বাড়িয়ে উন্নয়ন খাতে খরচ করা হবে 2,37,078 কোটি টাকা, আর বাকি 3,61,500 কোটি টাকা খরচ হবে বেতন ভাতা, ঋণ পরিশোধ সহ নানা উন্নয়ন খাতে। কোভিড-19 প্রাথমিক অভিঘাত মোকাবেলা করে বাংলাদেশ যখন উচ্চাকাঙ্ক্ষী বাজেটের বিশাল খরচের বিপরীতে 2.9% বাড়িয়ে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 3,89,000 কোটি টাকা। এর মধ্যে কেবল এনবিআর তার কর কাঠামো থেকে রাজস্ব যোগান দেবে 3,30,000 কোটি, যা আগের অর্থ বছরের মতোই। এছাড়া এনবিআর বহির্ভূত কর থেকে আসবে 16,000 কোটি টাকা এবং নানা অনুদান থেকে আরও আসবে 46,490 কোটি টাকা। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্ম পরিকল্পনার সংমিশ্রণ ঘটিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি উন্নয়ন রূপরেখা প্রণয়ন করে থাকি। এত টাকা আয়ের পর মোট বাজেট ঘাটতি থাকবে 2,14,681 কোটি টাকা, যা জিডিপির 6.2%, আর অনুদান না পেলে এই হার হবে 6.1%। এবারে বাজেটেও দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি প্রাধিকার পাচ্ছে দেশের পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী ও তাদের জীবন জীবিকা। বিশাল ঘাটতি পূরণে নিজস্ব উৎস থেকে 1,13,453 কোটি টাকা ধার করতে হবে সরকারকে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে 76,452 কোটি এবং ব্যাংক বহির্ভূত খাত থেকে নেওয়া হবে 37,000 কোটি টাকার কিছু বেশি। এছাড়া জাতীয় সঞ্চয়পত্র থেকে 32,000 কোটি এবং অন্যান্য খাত থেকে আরও 5,001 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা আছে সরকারের। গত 5 দশকে অনেক দিক থেকে বাংলাদেশ বদলে গেছে। ঘাটতি পূরণে বৈদেশিক উৎস থেকেও 97,738 কোটি টাকা ধার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর মধ্যে আগের ধার করে রাখা বিদেশিদের ঋণের সুদ পরিশোধ করতে হবে 14,450 কোটি টাকা। সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে এগিয়ে যাবে অনেক দূর, বহুদূর, নিরন্তর। সেলিম মালিক, RTVি, ঢাকা। বাজেটে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে কোন পণ্যের দাম বাড়লো আর কোনটির কমলো সেদিকে। বাজেটের অন্যান্য বিষয় সাধারণ মানুষকে যতটা না ভাবায় তার চেয়ে বেশি ভাবায় এই বিষয়টি। কোন পণ্যের দাম বাড়ছে আর কোনটি কমছে তা জানাচ্ছেন খান আমিন। প্রস্তাবিত বাজেটে বিভিন্ন ধরনের পণ্যের শুল্ক ও কর আরোপের প্রস্তাব করায় অনেক পণ্যের দাম বাড়বে। বাজেট পাশের পর আমদানি করা বিলাসী পণ্য যেমন বডি স্প্রে ও প্রসাধনী পণ্যের দাম বাড়বে। যারা বিড়ি সিগারেট জর্দা খান তাদের খরচটা আরও এক দফা বাড়বে মদ বিয়ারের দামও। দেশীয় কৃষিপণ্য সুরক্ষায় আমদানি করা মাশরুমের দামও বাড়বে বাজেট পাশের পর। জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল, যদি সকলকে জানিয়ে দেন। দেশীয় পণ্য সুরক্ষায় শুল্ক আরোপের কারণে আমদানি করা স্মার্টফোনের দাম আরেক দফা বাড়বে। সেক্ষেত্রে সুবিধা পাচ্ছে দেশীয় কোম্পানিগুলো। দাম বাড়ার তালিকায় যুক্ত হবে শিল্প লবণ, মিনারেল ওয়েল, প্রক্রিয়াজাত সবজি ও মাংস, 750 ওয়াটের বেশি মোটর, আমদানিকৃত সাবান ও বাদাম, টাইলস ও স্যানিটারি ওয়্যার, থিম পার্কের রাইড, টমেটো, কমলা, ক্যাপসিকাম, গাজর, কাঁচামরিচের দামও বাড়বে কিছুটা। আমি আ.হ.ম মোস্তফা কামাল, অর্থমন্ত্রী, 2020-2021 অর্থ বছরের বিকাশ, নগদের মতো মোবাইল ফোনে আর্থিক লেনদেনে ব্যয় বাড়বে বাজেট পাশের পর। চার্জ পরিশোধ ও ন্যূনতম সারচার্জের বিধান বিলোপ। তবে দাম কমার সুসংবাদও আছে। কর কমানোর প্রস্তাব করায় বাজেট পাশের পর দাম কমবে
পোল্ট্রি ফিডের, কমবে ক্যান্সার প্রতিরোধক ওষুধের দামও। কাঁচামালের সম্পর্ক শুল্ক তুলে দেওয়ার কারণে দেশীয় টাইলসের দাম কমবে। মোটরসাইকেলের যন্ত্রপাতি আমদানিতে রেয়াত সুবিধায় কমবে দেশীয় মোটরসাইকেলের দাম। কম্পিউটার যন্ত্রাংশের আমদানিতে শুল্ক কমানোর কারণেও দাম কমবে। টেক্সটাইল যন্ত্রপাতি, এলপিজি সিলিন্ডার, কম্প্রেসর ও খেলনায় রেয়াত সুবিধা দেওয়ায় দাম কিছুটা কমে আসবে। এসি ফ্রিজের মতো দেশীয় ইলেকট্রনিক্স শিল্পের ভ্যাট অব্যাহতি সুবিধা দেওয়ায় উৎপাদিত এসব পণ্য কম দামে মিলতে পারে। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় বাজেটে পরিবেশ বান্ধব হাইব্রিড গাড়ি ব্যবহারে সবাইকে উৎসাহ করেছে সরকার। মহাসড়কে নসিমন, লেগুনার মতো দুর্ঘটনাপ্রবণ যানবাহন নিরুৎসাহিত করে মাইক্রোবাসকে গণপরিবহন হিসেবে ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। তাই বাজেটে মাইক্রোবাস আমদানিতে শুল্ক হার হ্রাস করার প্রস্তাব করা হয়। এছাড়া দাম কমবে এলইডি লাইট, করোনা টেস্টের কিট, পিপিই, মাস্ক, আগুন নিরোধক দরজার, তাজা ফল, মুড়ি, কপারের তার, অ্যালুমিনিয়াম ফয়েল, পলিমার টিউব পাইপ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেনের দামও কমবে বাজেট পাশের পর। এবং বাজেটের সকল ডকুমেন্ট খান আলামিন, RTV, ঢাকা। করোনাকালে সবার দৃষ্টিতে থাকা স্বাস্থ্য খাতে এবারে বাজেটে এর বরাদ্দ বেড়েছে 0.3%। টাকার হিসেবে যার পরিমাণ 32,731 কোটি টাকা। এবারও সর্বোচ্চ বরাদ্দ জনপ্রশাসনে। গেলবারের মতো দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা ও প্রযুক্তি আর পরিবহন ও যোগাযোগ খাতে। বাজেটের খাত ভিত্তিক বরাদ্দের খবর জানাচ্ছেন মারুফ রেজা। 2022 অর্থ বছরের বাজেটটি চলমান করোনা পরিস্থিতি মোকাবেলা, সেই সঙ্গে স্বাভাবিক অর্থনীতির গতি ধরে রাখার লক্ষ্যে 2021-22 অর্থ বছরের জন্য উত্থাপিত হলো 6,03,681 কোটি টাকার বাজেট। করার জন্য আমি বিনীতভাবে আপনাকে অনুরোধ করছি। এই বাজেটে কোন খাতে কত বরাদ্দ দেওয়া হয়েছে সেটি এবার দেখে নেওয়া যাক। বরাবরের মতো এবারও বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে জনপ্রশাসন খাতে। শতাংশের হিসেবে যার পরিমাণ 18.7% আর টাকার হিসেবে 1,85,423 কোটি টাকা। দেশ ও জাতির উন্নয়নের পাশাপাশি প্রাধিকার পাচ্ছে দেশের পিছিয়ে পড়া মানুষ। করোনাকালে সবচেয়ে বেশি শিকার শিক্ষা খাত, তাই শিক্ষার স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে গেলবারের মতো এবারেও দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে এই খাতে। গেলবার থেকে প্রায় 9,000 কোটি টাকা বাড়িয়ে করা হয়েছে 94,875 কোটি টাকা, যা মোট বাজেটের 15.7%। শেষ অর্থ বছরের মতো এবারেও বরাদ্দের দিক থেকে তৃতীয় অবস্থানে পরিবহন ও যোগাযোগ খাত। এবছর মোট বাজেটের 11.9% রাখা হয়েছে এ খাতে। টাকার পরিমাণ 71,966 কোটি টাকা। সার্বিক উন্নয়নের পূর্বশর্ত স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন। নতুন অর্থ বছরে এ খাতে বরাদ্দের পরিমাণ 42,192 কোটি টাকা। শতাংশের হিসেবে যার পরিমাণ গেল বছরের মতোই 7%। এরপরের অবস্থান প্রতিরক্ষা খাতের। এবার 37,735 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এ খাতে, যা মোট বাজেটের 6.2%। বিশ্বসভায় বাংলাদেশ স্থান পেয়েছে এক অনন্য উচ্চতায়। প্রতিরক্ষার পর সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে নতুন বাজেটে। শতাংশে 5.7 আর টাকায় 34,918 কোটি। করোনাকালে সবার নজর ছিল স্বাস্থ্য খাতে, কিন্তু গেলবার থেকে মাত্র 0.3% বাড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ এ খাতে। চলতি বাজেটে বরাদ্দ 5.4%। টাকার পরিমাণ 32,731 কোটি টাকা। দেশের সার্বিক উন্নয়নের পরিপূরক কৃষি খাতে কিছুটা বরাদ্দ বাড়ানো হয়েছে নতুন বাজেটে। কৃষি ভর্তুকি, কৃষকের আপদকালীন ঋণ সহায়তার কথা মাথায় রেখে গেলবার থেকে 1,000 কোটি টাকা বাড়িয়ে করা হয়েছে 31,911 কোটি, যা মোট বাজেটের 5.3%। কৃষির পরেই সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে। বরাদ্দের পরিমাণ মোট বাজেটের 4.8%। টাকায় 29,123 কোটি টাকা। আমি আমার বাজেট উপস্থাপনা শেষ প্রান্তে উপনীত। গুরুত্বের বিচারে এরপরই গৃহায়ন, বিনোদন, সংস্কৃতি ও ধর্ম এবং শিল্প ও অর্থনৈতিক সার্ভিস খাতে। আমাদের প্রিয় মাতৃভূমি, জাতির পিতার তুলিতে আঁকা স্বপ্ন। মারুফ রেজা, RTV, ঢাকা। 2021-22 অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট 1,07,614 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের 17.83%।
করোনার কারণে দরিদ্র জনগোষ্ঠীর জন্য 481 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ, মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হয়েছে। এবারও বাজেটে থাকছে কালো টাকা সাদা করার সুযোগ। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বললেন, এতে দুর্নীতির প্রবণতা বাড়বে। আতিকার রহমান জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীর কারণে সামাজিক নিরাপত্তা খাতকে গুরুত্ব দিয়ে আগামী 2021-22 অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে মোট 1,07,614 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা মোট বাজেটের 17.83% এবং জিডিপির 3.11%। 2020-21 অর্থবছরে বরাদ্দ ছিল 95,574 কোটি টাকা। 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেন, করোনাকে মাথায় রেখে দারিদ্র্য প্রবণ 155টি উপজেলায় দরিদ্র এবং প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতার আওতায় আনা হবে। নতুন 8 লাখ মানুষ ভাতা পাবে। 481 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেয়া হবে। এবার বিধবা ভাতাতে 255 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা 12,000 থেকে 20,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। জাতীয় বাজেটে সাধারণত আমরা সুসংগতভাবে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্ম পরিকল্পনার সংমিশ্রণ ঘটিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটি উন্নয়ন রূপরেখা প্রণয়ন করে থাকি। এবারও সরকার অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ রাখছে। অর্থনীতিবিদরা বলছেন, এ ধরনের সুযোগ রাখার অর্থ অবৈধ আয়কে বৈধতা দেয়া। এক ধরনের অর্থনৈতিক নীতিহীনতা, রাজনৈতিক আদর্শ বিবর্জিত এবং সামাজিক সাম্যের পরিপন্থী আত্মারা সূর্যের মতো দুর্নীতি এবং কালো টাকা আমাদের জীবনের অবিভাজ্য অংশ হিসেবে এক ধরনের আপনার মানে নৈতিকতা বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। রাজনীতিবিদদের কাছ থেকে এটা আমরা প্রত্যাশা করি না, বিশেষ করে অর্থনীতির স্বার্থে এটা করেই না। কালো টাকা সাদা করার সুযোগ করে দেয়া অর্থনীতি ও গণতান্ত্রিক সরকারের জন্য অশুভ দিক বলেও মনে করেন অর্থনীতিবিদরা। আতিকা রহমান, RTV, ঢাকা। 2021-22 অর্থ বছরের জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ABCCI। বিকেলে মতিঝিলে নিজস্ব কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। করোনার মধ্যেও জনমুখী বাজেট দেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। যেহেতু একটা কোভিড সিচুয়েশনে বাজেটটা ঘোষণা করেছেন, আমি যেটি দেখেছি তাতে কিছুটা আমাদের ব্যবসা বান্ধব হয়েছে এবং চেষ্টা করা হয়েছে জনবান্ধব করার জন্য, কারণ এখানে অনেকগুলি সেফটি নেটের আওতা বাড়িয়েছেন, এখানে আপনারা সামাজিক জিনিসটা নিয়েছেন এবং মানবিকতার দিক থেকেও অনেকগুলি চেষ্টা করেছেন। দর্শক, কেমন হলো নতুন অর্থ বছরের বাজেট, তার বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল। জনাব ডক্টর মোহাম্মদ হেলাল, RTVতে আপনাকে স্বাগত। আপনার কাছে জানতে চাইব, করোনার সংকট মোকাবেলায় এবারের বাজেটকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি শুনতে পাচ্ছি না। দর্শক, আমরা দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। পরবর্তীতে আবার যোগাযোগ করার চেষ্টা করা হবে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ঘোষিত বাজেটকে দুর্বল উল্লেখ করে তাৎক্ষণিক আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়ায় সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, এই বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জে ফেলবে সরকারকে। অন্যদিকে বাজেট বাস্তবায়নে প্রশ্ন তুলেছেন অর্থনৈতিক প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান। সামগ্রিকভাবে যদি আমরা বলি, তাহলে আমাদের কাছে মনে হয়েছে যে এই বাজেটটি আসলে দুর্বল অনুমিতি এবং বাস্তবায়নের সীমাবদ্ধতার মধ্যে কোভিডকালীন এই বাজেটটা। সুতরাং কোভিডকালীন বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দুর্বল অনুমতি এবং বাস্তবায়নের সীমাবদ্ধতাটা একটা আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই বাজেটে যে এত বড় একটা বাজেট মানে যেটা পেশ করা হলো, সেটা বাস্তবায়ন করার জন্য কি রকম ভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা কিন্তু খুব বেশি স্পষ্ট নয়। কারণ আমরা গত অর্থ বছরেও যে বাজেটের আমরা দেখেছি প্রস্তাবনা, সেটা বেশ বড় ছিল, সেটা কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে আছে।
দর্শক, কেমন হলো নতুন অর্থ বছরের বাজেট, তার বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল। জনাব হেলাল, ধন্যবাদ। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আরটিভিতে আপনাকে স্বাগত, এবং আপনাকে জানতে চাইবো যে করোনার সংকট মোকাবেলায় এবারের বাজেটকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এছাড়া কর্মসংস্থান ও নতুন দরিদ্রের সংকট মোচনে বাজেট কতটা কাজে লাগবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। প্রথমত, বাজেট আপনার বাস্তবায়নের ক্ষেত্রে যে ঘাটতি, সেটা তো শুধুমাত্র গত বছরের বা এই বছরের ব্যাপার না। আপনি যদি গত 10 বছর দেখেন, আপনার বাজেটের যে আয়ের টার্গেট থাকে, ব্যয় করার যে টার্গেট থাকে, সেখানে আমরা বুঝতে পারি না। ফলে যেই প্রতিক্রিয়া আসছে সেটা স্বাভাবিক প্রতিক্রিয়া। এটা যে কোনো মানুষ যদি আপনার বাজেট দেখে তাহলে বলবে যে হ্যাঁ, এটা বাস্তবায়ন সম্ভব নয়। পাশাপাশি যেহেতু একটা অস্বাভাবিক সময় যাচ্ছে, স্বাভাবিক একটা ইয়ার কোভিড এর কারণে, এবং আমরা জানি যে অর্থনীতি একদম বাধ্যত আপনার, যেহেতু আমাদের বিধিনিষেধ চলাচল আমরা সীমিত করে দিয়েছি, এই সবকিছু করার কারণে কিন্তু আলটিমেটলি আমার এই অর্থনৈতিক কর্মকাণ্ড যদি স্থবির হয়ে যায়, তাহলে আমার আয়ের সংস্থানের দিক থেকে একটা ঘাটতি হবে। আমি যখন ব্যয় করার ক্ষেত্রে আমি জানি যে ব্যয়ের চাপ আছে। যেসব সোর্স থেকে আমরা আয় করতে চেষ্টা করছি, ফর এক্সাম্পল আপনার ট্যাক্স কালেক্ট করব, সেখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের স্টিমুলাস প্যাকেজ দিয়ে কিন্তু সেখানে আমরা সাপোর্ট দিচ্ছি। অবশ্যই একটা চাপের বিষয়। এখন যে প্রশ্নটা আসলো সেটা হলো জীবন জীবিকার বাজেট যে বলা হচ্ছে, সেখানে আমরা জানি যে ভ্যাকসিনের জন্য প্রায় 10,000 কোটি টাকা রাখা হয়েছে। অবশ্যই তাহলে আমরা জীবনের জন্য বলতে হবে আমাদেরকে। আর জীবিকার জন্য যেটা, সেটা হলো ওই ভ্যাকসিন যদি প্রয়োগ করা হয়, যদি অর্থনীতি ফিরে আসে আপনার আগের অবস্থানে, তাহলে কর্মসংস্থান আপনার আগের অবস্থানে ফিরে আসবে। সেগুলো অনিশ্চয়তা আছে যে এই কোভিড এর ক্ষেত্রে আপনার সেকেন্ড ওয়েভ কোন জায়গায় থামবে, থার্ড ওয়েভ আসবে কিনা, সেই অনেক কিছুর উপর নির্ভর করবে। আবার বাজেটে আমরা যে প্রস্তাবনা রেখেছি ব্যয় করার এবং আয় করার, আমরা জানি যে সেগুলোর ঘাটতি আছে। আবার ব্যয় করার ক্ষেত্রে আমরা জানি যে শীর্ষ মহল থেকে যখন সদিচ্ছা থাকে, তারপরে যখন ফিল্ড লেভেলে এটাকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি, তখন অনেক অনেক ধরনের ঘাটতি থাকে, মানে সক্ষমতার ব্যাপার থাকে। সে অনেক বিষয় কিন্তু একসাথে আসবে। তবে মোটা দাগে যেটা কথা, যে যদি বলি যে প্রবৃদ্ধি যে আমাদের 7.2% ধরা হয়েছে, হ্যাঁ, এটা আমি মনে করি অসম্ভব এই সময়ে। এটা অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী, কেননা সারা বিশ্বের বিভিন্ন অর্থনীতি যেখানে সংকোচন হচ্ছে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার যে অবস্থা, সেখানে একটা মোটামুটি ইতিবাচক 1-2-3% প্রবৃদ্ধিও যদি হয়, ব্যক্তিগত আমি মনে করি যে একটা ভালো দিক। এখন প্রবৃদ্ধির থেকে গুরুত্বপূর্ণ হলো মানে মূল্যস্ফীতির একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর পাশাপাশি যে কথাটা বললাম যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী, যেটা ওখানে যে অনেক টাকা রাখা হয়েছে, সেটাও যদি আপনার করোনা যদি দীর্ঘায়িত হয়, সেখানে আপনার ওই যে 1,65,00,000-এর মতো বিভিন্ন স্টাডিতে বলছে যে যারা গরিব ছিল না কিন্তু তারা এখন গরিব হয়ে গিয়েছে, তাদেরকে সাপোর্ট দিতে হবে। কি পরিমাণে সাপোর্ট দেওয়া লাগবে, কতদিন সাপোর্ট দেওয়া লাগবে, এই সবকিছুর উপর নির্ভর করবে যে এই বাজেটটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কোন জায়গায় দাঁড়াবো। কিন্তু আমরা এখন যেটা বলতে পারি যে হ্যাঁ, গতানুগতিক ধারা থেকে একটুখানি সরে এসে অনেকটা বরাদ্দ আপনার সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে আপনার যে ভ্যাকসিনের ক্ষেত্রে বা স্বাস্থ্য খাতের বরাদ্দ বেড়েছে। এই কোনোটাই কিন্তু পর্যাপ্ত না, কোনোটাই পর্যাপ্ত না। এখন যেহেতু আমাদের চাপ আছে, যে আমরা এখন আয় করার ক্ষেত্রে চাপ আছে, ফলে অনেকটাই ধার করে করতে হবে আমাদেরকে। এখন ধার করার ক্ষেত্রে কিন্তু আপনার ধার আমাদের জিডিপির যে লেভেল, তাতে করে ধার করতে কোনো সমস্যা নেই যদি সঠিকভাবে ব্যবহার করা হয়। সেখানেও একটা ব্যাপার আছে যে ধার চাইলেও আমরা কতটা করতে পারবো। ব্যাংকিং খাত থেকে ধার করতে গেলে তার একটা লিমিটেশন আছে। আমরা যদি বাইরের থেকে আপনার ধার করতে চাই, বহির্বিশ্ব থেকে, সেখানে কিন্তু একটা লিমিটেশন আছে কতটা আমরা করতে পারবো, এক বছরের মধ্যে নিয়ে আসতে পারবো। জনাব মোহাম্মদ হেলাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলালের সঙ্গে কথা বলছিলাম। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। করোনার সংক্রমণ বাড়ছে সীমান্তবর্তী অনেক জেলায়। করোনা নিয়ন্ত্রণে সাতক্ষীরা আগামী শনিবার থেকে 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত হয়। গত দুদিনে জেলায় প্রায় 54% করে করোনা শনাক্ত হয়, লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত 24 ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে আরও 9 জনের মৃত্যু হয়েছে। আজ থেকে সন্ধ্যা 7টা থেকে সকাল 8টা পর্যন্ত জেলার ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্টুরেন্ট বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও 98 জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলায় পুলিশের কড়া পাহারায়ও লকডাউনে অকারণে বাইরে বের হচ্ছে মানুষ। নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুরে চলছে 7 দিনের লকডাউন। কক্সবাজারের উখিয়ার 4টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে। লকডাউন চলছে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী 7টি গ্রাম ও 2 এলাকায়। একদিনে কুষ্টিয়ায় 54 জন, জয়পুরহাটে 51, দিনাজপুরে 30 এবং টাঙ্গাইলে 29 জনের করোনা শনাক্ত হয়েছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর নবনির্বাচিত সভাপতি বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি জসিম উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি এফবিসিসিআই এর নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও ক্রেস্ট তুলে দেন। পরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করেন তিনি। এই সময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠায় 22 বছর পেরিয়ে 23 বছরে পদার্পণ উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। 3 জুন 2021 তারিখে ব্যাংকের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনলাইন প্ল্যাটফর্মে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন অনলাইনে যুক্ত হয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান অশোক কুমার সাহা, পরিচালক মোস্তফা চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দর্শক, রাতের সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।